সানমুন কাল্ট নামের একটা কাল্ট আছে, যার নেতা কিছু আচার আচরণ আর যজ্ঞের মাধ্যমে মৃত্যুকে জয় করতে চায়। তাই সবাই সানমুন কাল্টের নেতা হওয়ার চেষ্টা করে, কারণ নেতা হলেই সে অমর হতে পারবে। কিন্তু বর্তমানে সেই সম্প্রদায়ের নেতা একজন বিপজ্জনক ব্যক্তি, আর তাকে মেরে অনেকেই সেই পদ পাওয়ার লড়াই করে যাচ্ছে। এমনকি তারা একে অপরের সঙ্গে লড়াই করে যাচ্ছে সেই পদ পাওয়ার জন্য। আর এমন পরিস্থিতিতে কে সেই সম্প্রদায়ের নেতা হয় তা খুব আকর্ষণীয়। পুরো গল্পটা অ্যাকশন আর রোম্যান্সের মাধ্যমে দেখানো হয়েছে, তাই পুরো গল্পটা জানতে শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরুতে চারজনকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়, যেটা দেখে একটা লোক অনেক জোরে জোরে হাসছে। এই লোকটাই হচ্ছে সানমুন কাল্টের লিডার, আর তার সাথে লড়াই করে তাকে যে হারিয়ে পথ ছিনিয়ে নিতে চায়, সে তাদের সাথে এমনটাই করে। আসলে সে সূর্য এবং চন্দ্রের উপাসনা করে। তার অনেক ক্ষমতা এবং সে সকল ধরনের মার্শাল আর্টে পারদর্শী, যার কারণে কেউ তার কাছে যেতেই পারে না। তাই তার শত্রুরা, অর্থাৎ যারা তার পদ দখল করতে চায়, তারা এমন একজন লোকের সঙ্গে গিয়ে দেখা করে যার কাছে কাল্টের লিডারের সঙ্গে প্রতিযোগিতা করার ক্ষমতা আছে। এখন এখানে তার ক্ষমতা বজায় রাখার জন্য কাল্ট লিডার অগ্নিকুণ্ড দিয়ে তার ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। তারপরেই সে কারোর আওয়াজ শুনতে পায়, তাই সে ওই অচেনা লোকটার দিকে একটা বিশাল পাথর ছুঁড়ে মারে আর বলে, কি আমার ঘরের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এরপর সেই পাথরটা ভেঙে টুকরো টুকরো করে সামনের দিকে এগিয়ে যায়। দেখা যায় এটা একটা মেয়ে। আসলে এই গল্পে তার কোনো নাম বা পরিচয় দেওয়া হয়নি, তাই আমরা তাকে লিহুয়া নামে ডাকবো। আসলে এটাই সেই নারী যার কাছে কাল্টের লিডারের শত্রুরা সাহায্য চাইতে গিয়েছিল। তাই এখন সে কাল্টের লিডারের সঙ্গে লড়াই করতে এসেছে। তো কাল্ট লিডার জিজ্ঞেস করে, তুমি কে, আর তোমার এখানে আসার সাহস কি করে হলো? লিহুয়া বলে, আমি ইনভিনসিবল ইস্ট, আর আমি তোমাকে পরাজিত করতে এসেছি। তখন লিডার বলে, কেউ আমাকে পরাজিত করতে পারবে না, আর এখানে শুধুমাত্র একজনই কাল্ট নেতা থাকতে পারে, এবং আমি সেই কাল্ট লিডার। তখন লিহুয়া বলে, সূর্য পূর্বে উদিত হয়, তাই আমি পূর্ব দিক থেকেই এসেছি, এবং আমি একমাত্র সানমুন কাল্টের নেতা হতে সক্ষম। কাল্ট লিডার তার উপর আক্রমণ করে, কিন্তু লিহুয়াও কম নয়। সে মাকড়সার মতো সর্বত্র তার জাল ছড়িয়ে দেয় এবং কাল্ট নেতাকে আক্রমণ করে। কিন্তু কাল্ট লিডার তার কাছ থেকে বেঁচে তার দিকে একটা আগুনের কুণ্ড ছুঁড়ে মারে, কিন্তু লিহুয়া এটাও ধ্বংস করে দেয় এবং তার মাকড়সার জাল দিয়ে, অর্থাৎ সুই সুতা দিয়ে লিডারের চোখে আঘাত করে, যার ফলে লিডার তার ভারসাম্য হারিয়ে ফেলে। এবং তারপর লিহুয়া তাকে তার মাকড়সার জালে আটকে ফেলে আর বলে, আমি তোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী। এখন লিডার জিজ্ঞেস করে, তুমি এই কলা কৌশল কোথা থেকে শিখেছ? এবং তারপর লিহুয়া তার জালকে দোলনার মতো তৈরি করে আর গর্বের সাথে তার উপর বসে থাকে। তার পরের দৃশ্যে লিহুয়া কাল্ট লিডারের জায়গায় গিয়ে বসে, এবং যেহেতু এখন সে সানমুন কাল্টের লিডার, তাই সবাই তাকে স্বাগত জানায়। অন্যদিকে আমাদের নায়ক লিং একটা তুষারময় জায়গায় বসে আছেন, কিছু হৃদয়স্পর্শী সঙ্গীত শুনছে এবং মদ পান করছে। তারপর একজন বৃদ্ধ লোক সেখানে আসে, যাকে আমরা মাস্টার বলবো। তো মাস্টার বলে, আমি ওই সঙ্গীতটা খুব পছন্দ করি, কিন্তু দুঃখের বিষয় হলো যিনি এই সঙ্গীতটা রচনা করেছিলেন তিনি আত্মহত্যা করেছেন। লিং তখন খুব খুশি হয় যে মাস্টারও এই সঙ্গীতটা পছন্দ করে এবং এটা সম্পর্কে তার অনেক জ্ঞান আছে। আসলে লিং জিঙ্গু নামক একটা জায়গা থেকে এখানে এসেছে, এবং এই বৃদ্ধ লোকটাও জিঙ্গুর সুপরিচিত মার্শাল আর্ট শিক্ষক, যিনি সকলের কাছে অত্যন্ত সম্মানিত। তিনি বলেন, অনেক বছর আগে আমি মানসিক প্রশান্তির জন্য দীর্ঘ যাত্রা শুরু করেছিলাম, এবং তারপর থেকে আমি আর জিঙ্গুতে যাইনি। এইসব জেনে লিং তার কাছে মাথা নত করে এবং খুশি হয়, কারণ সে মাস্টারের সঙ্গে দেখা করতে পেরেছে। লিং তাকে পানি দেয় এবং সঙ্গীত শুনে সে মাস্টার অনেক খুশি হয়। এরই মাঝে তারা বুঝতে পারে আশেপাশে কোথাও মারপিট হচ্ছে। তারা সেখানে গিয়ে দেখে দুটো মেয়ে কিছু পুরুষের সঙ্গে লড়াই করছে। তাদের মধ্যে একটা মেয়ে নীল পোশাক পরে আছে, তার নাম মিশা। সে হচ্ছে কাল্ট লিডারের মেয়ে, যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। মিশা এবং লিং শৈশব থেকেই খুব ভালো বন্ধু, কিন্তু তাদের পরিবার এটা জানে না, কারণ বাস্তবে মিশা একটা ডেভিল। সে কাল্ট থেকে বিলং করে এবং লিং অন্য কাল্টের সদস্য, যারা কিনা মিশা এবং তাদের কাল্টের শত্রুপক্ষ ছিল। যদিও মিশার কাল্টের লোকেরা ডেভিল কাল্টকে তাদের শত্রু মনে করত, তবুও তারা উভয়ই খুব ভালো বন্ধু ছিল। আর মিশার সাথে মিলে যে মেয়েটা লড়াই করছে তার নাম হোলি, সেও মিশার খুব ভালো একজন বন্ধু।
কিন্তু প্রশ্ন হলো তাদের উপর আক্রমণটা করলো কে? আসলে মিশা এবং তাদের উপর আক্রমণকারীরা হলো লিং এর কাল্টের লোক। এখন মাস্টার বলে এই মেয়েগুলো আমাদের লোকেদের সাথে লড়াই করছে। তখন লিং বলে ওঠে, না না, মিশাকে ভুল বুঝবেন না, সে মোটেও তার বাবার মতো নয়, সে খুব ভালো মেয়ে। তখন মাস্টার বলে তোমার তার পক্ষ নেওয়া উচিত নয়, না হলে তুমি সমস্যায় পড়বে। কিন্তু লিং তার কথা শোনে না এবং সাথে সাথে মিশাকে সাহায্য করার জন্য লাফিয়ে পড়ে এবং তার লোকেদের মধ্য দিয়ে যায় আর মিশার সামনে গিয়ে থেমে যায়। তখন লিং এর কাল্টের লোকেরা জিজ্ঞেস করে, তুমি আমাদের কাল্টের লোক হয়ে কেন ডেভিল কাল্টকে সাহায্য করছো? তখন লিং বলে ওঠে, তুমি মিশার বাবার কাজের জন্য তাকে কেন শাস্তি দিতে চাও? তারপর লিং মিশা এবং হলিকে বলে, তোমরা দুজনেই এখান থেকে চলে যাও, আমি এদেরকে দেখে নেব। তারপর তারা দুজনেই সেখান থেকে চলে যায় এবং পরবর্তী দৃশ্যে দেখানো হয় যে ওই লোকেরা লিং এর বাবার কাছে এই বিষয়টি জানিয়েছিল। যদিও সে লিং এর আসল বাবা নয়, কিন্তু সে শৈশব থেকে লিংকে দত্তক নিয়েছিল এবং বর্তমানে সেই তাদের কাল্টের নেতা। সে খুব রেগে যায় এবং লিংকে জিজ্ঞেস করে, তুমি কি বুঝতে পারছো ডেভিল কাল্টকে সাহায্য করে তুমি কত বড় একটা ভুল করেছো? তুমি সবার সামনে আমার মাথা নত করে দিলে। তারপর তাদের সেনাপতি বলে, তোমার বাবা আমাদের বংশের নেতা, কোনটা ভালো কোনটা খারাপ সেটার সিদ্ধান্ত সে নেয়। তার ছেলে হয়ে তুমি আমাদের শত্রু ডেভিল বংশের মেয়ের সঙ্গে বন্ধুত্ব রেখেছিলে, এটা তোমার জন্য মোটেও ভালো হয়নি। তারপর লিংয়ের বাবাও জিজ্ঞেস করে, আমাকে শুধু একটা কথা বলো, যদি মিশার বাবা অর্থাৎ সানমন কাল্টের নেতা তোমার সামনে আসে, তুমি কি তাকে খতম করবে নাকি করবে না? তখন লিং বলে, আমি কেন তাকে মারব, আমি বরং তাকে তার ভুলগুলো বুঝিয়ে দেব এবং তাকে শাস্তি দেওয়ার পরিবর্তে তাকে ক্ষমা করে দেব, কারণ আমার মনে হয় অনুতাপ করাই সবচেয়ে বড় শাস্তি। তাই আমি কাউকে হত্যা করব না। তাছাড়া আমি আর মিশা খুব ভালো বন্ধু। শুধু তাই নয়, মিশা তার বাবার মতো নয়, সে খুবই ভালো এবং সঙ্গীতের কারণে আমরা একে অপরের সঙ্গে সংযুক্ত। কিন্তু সেনাপতি তাতে রাজি হয় না। সে বলে ওঠে, তাৎক্ষণিকভাবে ডেভিল কার্টের বন্ধুত্ব রাখা লিংকে আমাদের কার্ট থেকে বের করে দেওয়া উচিত। তখন লিংয়ের বোন অর্থাৎ কার্টের নেতার মেয়ে, যার নাম শিনা, সে সেনাপতিকে ধমক দিয়ে ওঠে আর বলে, যখন আমার ভাই বলছে মিশা ভালো মেয়ে, তাহলে তুমি এতে লাফিয়ে লাফিয়ে উঠছো কেন? আর লিংয়ের সমস্ত বন্ধুরাও লিংকে সমর্থন করে এবং তারপর একটা প্রবল বাতাস বইতে থাকে এবং সেখানে ঘণ্টা বাজতে শুরু করে। সবাই নিজ নিজ তলোয়ার বের করে মাটার ভেতর রাখে। তারপর তাদের মাস্টারের প্রবেশ ঘটে। সবাই তাকে দেখার পর তাকে সালাম জানায়। মাস্টার বলে, তোমরা কেন লিংয়ের উপর এত অত্যাচার করতে চাও? তার দোষ কি? তখন সেনাপতি বলে, আপনি তো আমাদের কাল্টের নিয়ম সম্পর্কে খুব ভালো করেই জানেন, তাই দয়া করে লিংয়ের পক্ষ নেবেন না, কারণ সে আমাদের শত্রুর মেয়ের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেছে, তাই তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। তখন মাস্টার বলে, আমি জানি লিং কোনো ভুল করেনি। এবং তারপর মাস্টার লিংয়ের বাবাকে জিজ্ঞেস করে, কাল্টের নিয়মে লিংয়ের ভুলের জন্য কি শাস্তি লেখা আছে, আমাকে বলো। তখন লিংয়ের বাবা লিংকে বলে, তোমাকে লালন পালনের প্রতিদান আজ তুমি এইভাবে দিচ্ছ, সকলের সামনে আমার মাথা নিচু করে ফেলেছ, তাই আজ আমি এর জন্য তোমাকে শাস্তি দেব। তখন শিনা বলে ওঠে, ভাইয়াকে শাস্তি দিও না। কিন্তু লিং বলে, আমি আমার বাবার হৃদয়ে আঘাত করব না, আমি শাস্তি ভোগ করতে প্রস্তুত। এই বলে সে তার বুকে হাত রাখে এবং এখন পর্যন্ত মার্শাল আর্টে যা যা শিখেছিল এবং তার কাছে যে শক্তি ছিল সেগুলো সব মুখ দিয়ে বের করে ফেলে দেয় এবং এর কারণে সে অনেক দুর্বল হয়ে পড়ে। শিনা তখন খুব রেগে যায় আর বলে, সামান্য একজন সেনাপতির পরামর্শে তুমি কেন তোমার ক্ষমতা ত্যাগ করলে? তখন লিংয়ের বাবা তাকে শান্ত করে বলে, এখন লিং আমাদের কাল্টের সদস্য নয়, আমরা কেউই তার সুখ দুঃখে অংশ নেব না। এখন তার এবং আমাদের মধ্যে কোনো সম্পর্ক অবশিষ্ট নেই। সেটা শুনে সেনাপতি বলে, তাকে আমাদের হাতে তুলে দাও, কারণ আমরা তাকে তার বিশ্বাসঘাতকতার জন্য শাস্তি দেব। সেনাপতির লোকেরা তাকে সেখান থেকে নিয়েই যাবে। তখনই হঠাৎ মাস্টার উড়ে এসে বাতাসের মাধ্যমে তাদের সবাইকে ফেলে দেয় এবং সবার সামনে লিংকে এক হাত দিয়ে তুলে ধরে। এতে সেনাপতি ভীষণ রেগে যায়। তারপর মাস্টার বলে, আমি কাল্টের কোনো নিয়ম ভঙ্গ করিনি। এখন লিং তোমাদের কাল্টের মেম্বার নয় এবং তার কোনো ক্ষমতাও নেই, তাই আমি তাকে সাহায্য করতেই পারি। এতে তোমাদের কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। এই কথা বলে মাস্টার লিংয়ের উপর হাত রেখে তাকে ক্ষমতা দিতে শুরু করে। এর ফলে লিংয়ের ভেতর আগের চেয়েও আরো অনেক বেশি ক্ষমতা চলে আসে এবং সে বাতাসে উড়ে মাস্টারকে ধন্যবাদ জানায়। তখন মাস্টার বলে, এখন তুমি আমার শিষ্য, আমি তোমাকে এমনভাবে প্রশিক্ষণ দেব যাতে এই সমস্ত লোক দাঁত কামড়াবে। এই কথা বলে মাস্টার লিংকে সেখান থেকে নিয়ে যায়
এর পরের সিনে আমরা দেখতে পাই লিহুয়াকে, যাকে অনেক সেবা যত্ন করা হচ্ছে। এবং এখানে ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই লিহুয়া কিভাবে এই জায়গায় পৌঁছেছিল। সেই সময় সে তার মাস্টারের সঙ্গে ছিল, যার নাম ব্ল্যাক হুড মাস্টার। ব্ল্যাক হুড মাস্টার বলেছিল, তুমি আমার শেষ শিষ্য, আমার পরে তুমি আমার স্থান গ্রহণ করবে, কিন্তু সবার আগে আমাকে সানমুন কাল্টের নেতাকে হত্যা করতে হবে। তারপর লিহুয়া বলে, আপনি বিশ্রাম নিন, আমি নিজেই সেই সানমুন কাল্টের লিডারকে হত্যা করব। কিন্তু ব্ল্যাক হুড মাস্টার বলে, তোমার আগে আমি 11 জন শিষ্যকে এই কাজের জন্য প্রশিক্ষণ দিয়েছিলাম, কিন্তু সানমুন কাল্টের নেতাকে কেউ পরাজিত করতে পারেনি, তাদের সকলকে হত্যা করা হয়েছিল। তাই আমি তোমাকে হারাতে চাই না, কারণ তুমিই আমার শেষ শিষ্য। আমি নিজেই কাল্টের নেতার সঙ্গে যুদ্ধ করব, এবং যদি সেই লড়াইয়ে আমার কিছু ঘটে তাহলে তোমাকে আমার স্থান গ্রহণ করতে হবে, কারণ তোমার নিজস্ব কোনো পরিচয় নেই, কোনো নাম নেই, আমি তোমাকে এনেছি। তাই যদি আমার কিছু ঘটে তাহলে তুমিই হবে ইনভিনসিবল ইস্ট। সে লিহুয়াকে কিছু দলিল দেয়। লিহুয়াও খুশি হয়, কারণ সে পরবর্তী ইনভিনসিবল ইস্ট হবে। এখান থেকেই আমরা সরাসরি লিংকে দেখতে পাই, যে একটা পাহাড়ের চূড়ায় বসে আছে এবং বাঁশি বাজাচ্ছে। তারপরেই ওপর থেকে একটা চীনা দাবার মুদ্রা পড়ে, কিন্তু সে তা ধরে ফেলে এবং মাস্টারকে সেখানে বসে থাকতে দেখে। সে বলে, এখন আমি তোমার উপর দাবার মুদ্রা বর্ষণ করব, এবং তোমার কাজ হচ্ছে একটা মুদ্রাও তোমার গায়ে পড়তে না দেওয়া। সে লিংকে এক দিক থেকে অনেকগুলো দাবার মুদ্রা ছুঁড়ে মারে। লিং অসাধারণভাবে তার বাদ্যযন্ত্র দিয়ে প্রতিটা মুদ্রা ব্লক করে দেয়, কিন্তু শেষের দিকে মাস্টার একটা শক্তিশালী মুদ্রা ছুঁড়ে মারে, যার কারণে লিংয়ের বাদ্যযন্ত্রটা ভেঙে যায় এবং সেই মুদ্রার শক্তির কারণে সেও নিচে পড়ে যায়। সৌভাগ্যবশত তার পড়ে যাওয়ার আগেই মাস্টার তাকে উপরে তুলে ধরে। সে বলে, তুমি আগের চেয়ে অনেক ভালো প্রশিক্ষণ নিয়েছ, আজকের জন্য এতটুকুই যথেষ্ট, চলো ড্রিঙ্কস করি। তারপর তারা দুজনেই পাহাড়ের পাথরের উপর একটা বিষাক্ত পোকাকে দেখতে পায়। মাস্টার অবাক হন যে এই পাহাড়ে তো পোকা থাকার কথা নয়, তাহলে এই পোকাটা এখানে কি করে এলো? তখন লিং বলে, এটা মিশার আশেপাশে থাকার লক্ষণ, সে অবশ্যই এখানে এসেছে। এই কথা বলে লিং মিশার সঙ্গে দেখা করতে চলে যায়, এবং তার সেই অনুমান সঠিক ছিল। মিশা এবং হোলি লিংয়ের জন্য ওয়াইন নিয়ে এসেছিল, কিন্তু লিং সেখানে থাকা একটা সেতু ভেঙে ফেলেছিল, যাতে কেউ আর তার সঙ্গে দেখা না করতে পারে। লিংয়ের দিকে তাকিয়ে হোলি বলে, তুমি এই সেতু কেন ভেঙেছ? যদি তুমি এই পথে না আসো তাহলে আমি পুরো ওয়াইন ঢেলে দেব। এই বলে সে ওয়াইনের বোতল খালি করতে শুরু করে, কিন্তু লিং বলে, তোমাদের দুজনের জীবনই বিপদের মুখে, দয়া করে এখান থেকে চলে যাও। কিন্তু মিশা বলে, যত দেরি হোক না কেন আমি এখানে তোমার জন্য অপেক্ষা করব, তোমাকে আসতেই হবে। কয়েক ঘন্টা পর দেখা যায় লিং মিশার কথা ভাবছে। তখন মাস্টার বলে, আমি জানি মিশার সঙ্গীত তোমাকে ডাকছে এবং তুমি তার সঙ্গে দেখা করতে চাও। নিজেকে এতটা নিয়ন্ত্রণ করার প্রয়োজন নেই, যাও তোমার বন্ধুর সঙ্গে গিয়ে দেখা করো। লিংও খুশি হয়ে মিশার সঙ্গে দেখা করতে আসে, আর এসে দেখে তারা অলরেডি অন্য পাহাড় থেকে তার পাহাড়ে চলে এসেছে। তাই সে মিশাকে ধমক দিয়ে বলে, তুমি এখানে কেন এসেছো? তোমার জীবনের বিপদ আছে। তখন হোলি বলে, মিশা তোমার কাছে ক্ষমা চাইতে এসেছে, কারণ তার কারণে তোমাকে তোমার কাল্ট থেকে বের করে দেওয়া হয়েছে। মিশা বলে, আমি ক্ষমা চাওয়ার পাশাপাশি তোমার কাছে একটা সাহায্যও চাইতে এসেছি। আমার বাবাকে ব্ল্যাকউড কাল্টের মালিক অপহরণ করেছে, এবং আমি শুনেছি যে ব্ল্যাকউড কাল্টের মালিক নিজেকে সানমুন কাল্টের নেতা হিসেবে দাবি করছে। তুমি ছাড়া আমার বাবাকে কেউ বাঁচাতে পারবে না। লিং তখন এটা নিয়ে টেনশনে পড়ে যায় যে সে যদি মিশাকে সাহায্য করে তাহলে কে জানে তার বাবা তাকে কি বলবে, হয়তো সে লিংয়ের ওপর আগের তুলনায় আরো বেশি রেগে যাবে। তখন হলি বলে, মিশার জন্য না করো, অন্তত তোমার ছোটবেলার বন্ধুদের জন্য করো। তুমি এটা করতেই পারো, কারণ আমাদের কাল্টের লোকেরা ব্ল্যাকউডের বিরুদ্ধে লড়াই করছে। লিং তখন জিজ্ঞেস করে, কেন তোমরা ব্ল্যাকউড কাল্টের বিরুদ্ধে লড়াই করছো? হলি বলে, ব্ল্যাকউড কাল্ট আমাদের বন্ধুদেরকেও অপহরণ করেছে, অন্তত তাদের জন্য তোমার আসা উচিত। লিং তখন একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, আমি কি করব? আমি যাব কি যাব না? তারপর মাস্টার এসে বলেন, এতে এত চিন্তা করার কি আছে, তোমার যা ঠিক মনে হয় তাই করো। এই বলে সে তার জাদুর শক্তিতে ভরা একটা তরবারে লিংয়ের দিকে ছুঁড়ে মারে, যা সে সুন্দরভাবে ধরে ফেলে এবং হলির কাছ থেকে ওয়াইনের বোতলটা নিয়ে পুরো ওয়াইন পান করে। তারপর সে মিশা আর হলির সাথে রওনা দেয়। অন্যদিকে ব্ল্যাকউডের নেতা অর্থাৎ লিহুয়া মিশার বাবাকে তার আস্তানায় শিকল দিয়ে বেঁধে রাখে। তার চারপাশে 24 ঘন্টা প্রহরী রয়েছে, যাতে সে পালাতে না পারে, কারণ সে একজন শক্তিশালী কাল্ট লিডার। তারপর লিহুয়া সেখানে আসে এবং তাকে হুমকি দেয়,
হয় তুমি আমাকে মুক্ত করো অথবা আমাকে হত্যা করো, কারণ আমি যদি নিজেই পালিয়ে যাই আমি অবশ্যই তোমাকে শেষ করে দেব। কিন্তু লিহুয়া বলে, তুমি আমার কাছে কিছুই নও, কারণ এখন আমি সানমুন কাল্টের নেতা হতে যাচ্ছি। তাছাড়া আমি হলাম ইনভিনসিবল ইস্ট। তোমার চোখের সামনে আমি মৃত্যুকে জয় করার আচার অনুষ্ঠান পালন করব। তারপর আর কেউ আমাকে শেষ করতে পারবে না। তখন মিশার বাবা রেগে গিয়ে বলে, আমি তোমাকে সানমুন কাল্টের নেতা হতে দিলে তো তুমি হতে পারবে, সেটা আমি কখনোই হতে দেব না। তখন লিহুয়া রেগে তার গার্ডদেরকে বলে তাকে আরো নির্যাতন করতে এবং ভুলেও যেন সে পালাতে না পারে। এর পরের সিনে আমরা দেখতে পাই শিনা ব্ল্যাকউড গার্ডদের সঙ্গে লড়াই করছে। একজন ব্ল্যাকউড বলে, আমি মেয়েদের রক্ত চুষতে খুব ভালোবাসি, তোমার রক্ত নিশ্চয়ই খুব সুস্বাদু হবে। সে শিনার রক্ত চোষার জন্য তার উপর আক্রমণ করে, কিন্তু শিনা তার উপর পাল্টা অ্যাটাক করে দেয় এবং তখনই সেখানে লিং চলে আসে, যাকে দেখে শিনা খুব খুশি হয়ে যায় আর বলে, এবার হবে মজা। ততক্ষণে মিশা এবং হলিও সেখানে চলে আসে। লিং শিনাকে বলে, তুমি আমাদের বন্ধুদেরকে নিয়ে এখান থেকে চলে যাও, আমি তাদেরকে দেখে নেব। তারপর ব্ল্যাকউড বলে, তোমরা তাহলে শিনাকে সাহায্য করতে এসেছো? আমি তোমাদের সবাইকে আমার কাল্ট লিডারের কাছে নিয়ে যাব। এটা বলে সে তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে। এরই মাঝে সেখানে আরেক ব্ল্যাকউড আসে, যাকে দেখতে একেবারে ভূতের মতো লাগে। সে মাঠে প্রবেশ করে এবং তারপর সেই রক্তচোষা ব্ল্যাকউড তাকে জিজ্ঞেস করে আর একজন অন্ধশিল্পী কেন এখনো পৌঁছায়নি, এবং তারপরেই হঠাৎ তার গালে একটা আঘাত লাগে এবং এখানেই আরেক ব্ল্যাকউড প্রবেশ করে যার নাম ব্লাইন্ড পারফর্মার। সে বলে, দেখো, আমি কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু ঠিক আছে, এখন আমি শুনতে পাচ্ছি। এরপর তাদের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। হলি এবং মিশা ব্যান্ড পারফর্মারের সাথে লড়াই করে। একদিকে তরবারি নিয়ে লড়াই এবং অন্যদিকে বাতাসে উড়ে উড়ে লড়াই চলে। তারপর লিং সেই রক্তচোষা সাইকোর হাত কেটে ফেলে। এদিকে ব্লাইন্ড পারফর্মারও গুরুতর আহত হয়েছিল। সাইকো তার কাটা হাতটা তার শরীরে ফিরিয়ে আনে এবং ব্লাইন্ড পারফর্মারের ক্ষতও অদৃশ্য হয়ে যায়। তখন হোলি বলে, তাদের পেছনে অবশ্যই ইনভিজিবল ইস্টের শক্তি আছে, তাই তো তারা আহত হচ্ছে না। তারপর লিং তার তরবারিতে মদ ঢেলে ব্ল্যাকউড কাল্টের দিকে ছুঁড়ে মারে। তখন ওয়াইনের ছিটা তাদের উপর পড়লে তাদের অনেক কষ্ট হয় এবং এখন তারা লিংয়ের তরবারিকে ভয় পেতে শুরু করে, কারণ তরবারিটা অনেক বিপজ্জনক। তারা তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়। লিংও তাদেরকে তাড়া করে। তারপর মিশা এবং হোলিও তার পেছন পেছন যায়। অন্যদিকে লিহুয়া একটা পুকুরের কাছে প্রকৃতি উপভোগ করছে। তখনই সাইকো সেখানে আসে এবং লিহুয়াকে অভ্যর্থনা জানায় এবং লিহুয়ার কাছে যুদ্ধের সমস্ত কথা বলে। কিন্তু এরই মধ্যে লিংও সেখানে পৌঁছে মনে করে সাইকো লিহুয়ার সাথে কিছু একটা করতে চলেছে, তাই সে লাফিয়ে লিহুয়ার সামনে আসে এবং সাইকোকে বলে যদি সে লিহুয়ার ওপর হামলা করে তাহলে সে তার জন্য মুসিবত ডেকে আনবে। এটা শোনার পর লিহুয়াও তার লাঠি লুকিয়ে রাখে এবং সাইকোকে লিংয়ের ওপর আক্রমণ করার জন্য ইঙ্গিত দেয়। সেই ইশারা অনুযায়ী সে লিংকে আঘাত করে, কিন্তু লিং তার করা আঘাত থেকে বেঁচে যায় এবং সাইকোর অস্ত্রটা লিহুয়ানের দিকে আসে। সেটার থেকে বাঁচার জন্য লিহুয়া অন্যদিকে চলে যায় এবং সে পাহাড় থেকে পড়ে যায়, কিন্তু লিং নিজেই তাকে বাঁচানোর জন্য লাফ দেয়। তারা দুজনেই নিচে পড়ার সময় একে অপরকে দেখতে শুরু করে এবং অবশেষে তারা দুজনেই সেই ঝর্ণার পানিতে পড়ে যায়। তারপর লিহুয়া লিংয়ের সমস্ত ওয়াইন পান করে এবং বলে, এটা খুব সুস্বাদু। লিং তার নাম জিজ্ঞেস করে, কিন্তু সে বলে, প্রথম সাক্ষাতের নাম বলার কোনো আইন নেই। তখন লিং বলে, হ্যাঁ, তুমি ঠিক বলেছ, কিন্তু আমাদের দেখা হওয়ার কিছু সময় অতিবাহিত হয়েছে এবং তার উপর আবার আমরা দুজনে একসঙ্গে ওয়াইনও পান করেছি, তাহলে নাম বলতে ক্ষতি কি? সে বলে, আমি আমার নাম বলতে পারছি না, কারণ আমার নিজের কোনো নাম নেই এবং আমার কোনো পরিচয়ও নেই। তখন লিং বলে, এটা বেশ অদ্ভুত। আচ্ছা, যাই হোক, এখানে প্রচুর মাছ আছে, তো আমি তোমার নাম রাখলাম লিটল ফিশ। তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, কারণ এই জায়গাটা তোমার জন্য নিরাপদ হবে না। হয়তো সে লিহুয়ার সম্পর্কে জানে না। লিহুয়া বলে, না না, আমি এখানে একদম নিরাপদ, কারণ আমি ছোটবেলা থেকেই ব্ল্যাকউড কাল্টে লালিত পালিত। আমি এই জায়গাটা ছেড়ে কোথাও যেতে পারবো না। লিং তার প্রতি করুণা করে এবং বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব এবং তোমাকে রংধনু দেখাবো। এর খুব সুন্দর দৃশ্য আছে। আচ্ছা, আমি এখনই চলে যাব, পরের বার তোমার জন্য অবশ্যই মদ আনবো। এরপর সে একটু দূরে গিয়ে তাকে লিটল ফিশ বলে ডাকে। তখন লিহুয়া বলে, হ্যাঁ, এই নামটা বেশ ভালো। এখন সে পুকুরের মাছের দিকে তাকিয়ে বলে, তোমারও কি আমার মতো এই পুকুর থেকে বের হতে ইচ্ছে করে? পরবর্তী দৃশ্যে আমরা হোলিকে দেখতে পাই। সে লিং এবং মিশার জন্য অপেক্ষা করছে এবং তারপর কেউ তাকে অতিক্রম করে। এখানে আমরা বুঝতে পারি তাকে কেউ আঘাত করেছে,
কিন্তু কে তাকে আক্রমণ করলো সেটা এখানে দেখানো হয় না। সেই আঘাতে সে বেহুশ হয়ে যায়, কিন্তু হোলিকে দেখে মনে হচ্ছে সে তাকে চেনে যে তাকে আঘাত করেছে, তবে সেটা আমরা পরে জানতে পারবো। অন্যদিকে লিং হোলি এবং মিশার খোঁজ করছে, তারা কোথায় গেছে। তারপর মুখোশ পরা কেউ এসে লিংয়ের উপর আক্রমণ করে। তারপর লিং দ্রুত তার তরবারি দিয়ে তার উপর পাল্টা আক্রমণ করে, যার ফলে তার মুখোশটা পড়ে যায়। এখন যখন লিং কাছে গিয়ে দেখে, সে বুঝতে পারে সে আর কেউ নয়, লিংয়ের বাবা। সে তৎক্ষণাৎ তার বাবার ক্ষতস্থানে মলম লাগায় এবং ভাবে, বাবা কেন আমাকে আক্রমণ করেছিলেন। যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে লিংকে বলে, আমাকে ইনভিনসিবল লিস্টের লোকেরা মারধর করেছে এবং আমার মাথা ঘোরা শুরু করেছিল। আমি বুঝতে পারিনি আমি কি করছি না করছি, খুব বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। এই বলে সে তার কাছে থাকা একটা রুমালের দিকে হাত বাড়ায়, কিন্তু সেটা আবার লুকিয়ে রাখে যাতে লিং তা দেখতে না পায়। এবং এখান থেকে আমরা জানতে পারি যে লিংয়ের বাবাই হোলিকে অপহরণ করেছিল, কারণ তার সাথেও এই একই রুমাল ছিল। এখন তার বাবা তাকে জিজ্ঞেস করে, তোমার আক্রমণ খুব শক্তিশালী ছিল, মনে হচ্ছে মাস্টার তোমাকে খুব ভালোভাবেই প্রশিক্ষণ দিয়েছেন। তখন লিং বলে, দুঃখিত বাবা, আমি জানতাম না যে তুমি এখানে আছো। যাই হোক, আমি আমার ট্রেনিং স্কুল থেকে আমার বন্ধুদেরকে বাঁচাতে এসেছিলাম, কারণ ব্ল্যাকউড কার্ল তাদেরকে অপহরণ করেছে। তার বাবা বলে, তারা নিশ্চয়ই তোমার বন্ধুদেরকে সেই বিপজ্জনক পাহাড়ের চূড়ায় রেখেছে। ইনভিনসিবলিস্ট প্রতি রাতে মানুষের রক্ত পান করে নিজেকে বাঁচিয়ে রাখে। অবশ্যই সেই লোকেরা মানুষকে অপহরণ করে নিয়ে যায় এবং লিং এবং তার বাবা উভয়ই একসাথে সেই বিপজ্জনক পাহাড়ে উঠছে। পথে লিং দেখে একটা জায়গায় একজনের কাপড়ে উল্টো করে লাশ ঝোলানো রয়েছে। এটা খোলার পর তার বাবা বলে, আমাদের সঙ্গীরা এই মুহূর্তে নিরাপদে আছে। এই বলে সে একটা ছুরি বের করে, যেটা সে লিংকে হত্যা করার জন্য লুকিয়ে রেখেছিল, এবং তারপর পাহাড়ের চূড়া থেকে তরবারির বৃষ্টি আসতে শুরু করে। তার বাবা বলে, মনে হচ্ছে ইনভিনসিবল লিস্টের লোকেরা আমাদেরকে দেখে ফেলেছে। যদি তুমি আমাদের কাল্টের সঙ্গীদেরকে বাঁচাও তাহলে আমি নিজেই তোমাকে আমাদের কাল্টের কাছে ফিরিয়ে নিয়ে যাব। অন্যদিকে লিহুয়াকে দেখানো হয়, তার সামনে সেই 3 জন বসে আছে যারা লিংয়ের সাথে মারামারি করেছিল। তারা নেতাকে দেখায়, যার সামনে তার সঙ্গীরা, অর্থাৎ সাইকো অন্ধ অভিনয় শিল্পী এবং ভূতের মতো মানুষ। এরা 3 জনই লিহুয়ার সামনে মাথা নত করে এবং বলে, আমরা লিংকে ধরতে পারিনি, সে তার তরবারি দিয়ে আমাদের সকলের খুব খারাপ অবস্থা করেছে। কিন্তু তারপর আমরা দেখতে পাই লিংয়ের বাবা গিয়ে লিহুয়ার সামনে মাথা নত করে। তার মানে লিংয়ের বাবাও এই কাল্টেরই একজন সদস্য, যেটা কেউ জানতো না। সে লিহুয়াকে বলে, যদি আপনি আমার কাল্টের সব থেকে শক্তিশালী মাস্টারকে ধরে এনে টর্চার করেন তাহলে বাকিরা অবশ্যই আপনার কথা শুনবে এবং সানমন কাল্ট অবশ্যই ফলো করবে। এখন লিহুয়া বলে, আমাদের কাল্টে থাকার জন্য আমাদের একটা বিশেষ বড়ি খেতে হবে। এই বলে সে সাইকো এবং অন্ধদের একটা বড়ি দেয়, যা তারা ট্যাবলেটের মতো করে গিলে ফেলে। তারপর তাদের সমস্ত ক্ষত সহজেই সেরে যায় এবং তারা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায়। সেটা দেখে লিংয়ের বাবাও সেই বড়িটা খায়। তারপর তার মনে হয় সে যেন তরুণ হয়ে গেছে। লিহুয়া বলে, এখন তুমিও আমাদের কাল্টের অংশ হয়ে গেছো। এদিকে লিং তার সহকর্মীদেরকে বাঁচানোর চেষ্টা করে। সে লিহুয়ার জায়গায় পৌঁছায়, যেখানে লিহুয়া তার পোশাক সাজাচ্ছে, এবং তারপর লিহুয়ার মাস্টারের আত্মা সেখানে আসে এবং বলে, অবশেষে তুমি আমার জায়গাটা খুঁজে পেয়েছ। তুমি কি তোমার এই জীবন পছন্দ করো? এখন তুমি এখানকার রানী। কিন্তু লিহুয়া বলে, আমি ভেবেছিলাম সানমন কাল্টের লিডার হয়ে আমি খুব খুশি হব, কিন্তু আজ আমি একজন লোকের সঙ্গে দেখা করেছি। সে আমাকে বলেছিল একজন ব্যক্তির জন্য তার নামই তার পরিচয়, কিন্তু আমার তো কোনো নাম নেই। তার এই কথার মধ্যেই লিংও সেখানে আসে, কিন্তু কারোর আওয়াজ শুনে লিহুয়া আলো নিভিয়ে দেয়। একই সময় লিং দরজা স্পর্শ করে এবং তারপর লিহুয়া ক্রমাগত তার মাকড়সার জাল ছাড়তে শুরু করে। তখন লিং উড়ে যায় এবং তরবারি দিয়ে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু যখন সে লিহুয়াকে দেখে সে থেমে যায় এবং বলে, তুমি এখানে কি করছো? এটা তো ইনভিনসিবলিস্টের বিপজ্জনক ঘর, আমি এখনই তোমাকে এখান থেকে বাঁচাবো। কিন্তু লিহুয়া বলে, আমি এখান থেকে যেতে পারবো না। তখন লিং জিজ্ঞেস করে, তুমি কি ইনভিনসিবলিস্টের দাসী? লিহুয়া কোনো উত্তর দেয় না এবং লিংয়ের আনার সমস্ত ওয়াইন খেতে শুরু করে এবং বলে, এখানে অনেক স্বাদের ওয়াইন আছে, আমার কাছে চাবি আছে, তুমি যত খুশি নিতে পারো। তখন লিং বলে, আমি ওইসব কিছুই চাই না, আমার সঙ্গীরা এখানে আছে, আমি তাদেরকে বাঁচাতে এসেছি। তখন লিহুয়া বলে, তাদের কিছুই হবে না, তুমি চিন্তা করো না, তুমি যদি আমার সাথে ওয়াইন পান করো আমি তোমাকে সাহায্য করতে পারবো। তারপর সে লিংকে অনেক স্বাদের ওয়াইন দেখায় এবং দুজনেই একসাথে পান করতে শুরু করে। লিহুয়া জিজ্ঞেস করে, এখানে সবাই নাম আর ক্ষমতার পেছনে লেগে আছে, তোমার কি এমন ইচ্ছে নেই?
লিং বলে, না, আমি আমার বন্ধুদেরকে বাঁচাতে এসেছি ব্যাস। আর যদি আমি এটা করতে সফল হই তাহলে আমার কাল্টের লিডার বলেছে সে আমাকে কাল্টে ফিরিয়ে নিয়ে যাবে, তাই আমি আর কিচ্ছু চাই না। তারপর লিহুয়া বলে, আমি এই ব্ল্যাকউডেই জন্মেছি, তাই আমি এটা ছেড়ে যেতে পারি না। কিন্তু তুমি খুব ভাগ্যবান, তুমি এত স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারো এবং তোমার জীবন উপভোগ করতে পারো। তখন লিং বলে, তাহলে তুমিও আমার সাথে এসো, আমি তোমাকে দেখাবো একটা স্বাধীন জীবন কাকে বলে। কিন্তু লিহুয়া অস্বীকার করে এবং তাকে তার সঙ্গীদেরকে বাঁচানোর কৌশল বলে দেয়। কিন্তু লিং এখনো জানে না সে একজন ইনভিনসিবলিস্ট। এখন পরের দৃশ্যে লিহুয়া লিংকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যায় এবং তার পাহারাদারদেরকে বলে, লিং এখানে চুরি করতে এসেছিল, তাই আমি তাকে ঘরে আটকে রেখেছি, তাকে তার সঙ্গীদের সাথে কারাগারে আটকে রাখো। এখন লিংকে দেখে তার সঙ্গীরা এবং সিনা খুব খুশি হয়, তাদের সকলের শরীরেই ক্ষত রয়েছে। লিং তাদেরকে জিজ্ঞেস করে, তারা কি তোমাদেরকে মেরেছে? তারা বলে, এই লোকগুলো আমাদেরকে সানমন কাল্টে যোগ দিতে বাধ্য করেছিল এবং আমাদের একটা ট্যাবলেট খেতে বলেছিল, কিন্তু আমরা মানা করে দিয়েছি, তাই তারা আমাদেরকে অনেক নির্যাতন করেছে, এগুলো তারই ক্ষত। এখন লিং একটা প্ল্যান বানায় এবং তার সহকর্মীদের সাথে লড়াই করার অভিনয় করে এবং তরবারির শব্দ শুনে সেখানকার কারারক্ষীরা সেখানে ছুটে আসেন। লিং তাদের সবাইকে মারধর করে সেখান থেকে পালায় এবং তার সহকর্মীদেরকে বাঁচানোর পরে তাদেরকে বের করে আনে। সেখানে লিহুয়া লিংয়ের তরবারিটা ঝুলিয়ে রাখে এবং লিং সেটা নিয়ে চলে যায়। লিহুয়া দূর থেকে তাকে দেখছে, মনে হচ্ছে সে লিংকে পছন্দ করতে শুরু করেছে। অন্যদিকে তারা একটা বড় জায়গা দেখতে পায় যেখানে সানমন কাল্টের বর্তমান নেতা অর্থাৎ মিশার বাবাকে লিহুয়া বন্দি করে রেখেছে। মিশা এবং তার সঙ্গীরা সেই কাল্টের নেতাকে বাঁচাতে যায় এবং লিংয়ের কাছে ক্ষমা চায় আর বলে, আমাদের তোমার বন্ধুদেরকে রক্ষা করা উচিত ছিল, যা আমরা করতে পারিনি, কিন্তু আমার বাবাকে বাঁচাতে প্লিজ আমাকে সাহায্য করো। কিন্তু সিনা লিংকে সাহায্য করতে নিষেধ করে, কারণ শেষবার তাকে সাহায্য করার কারণেই বাবা লিংকে তাদের সম্প্রদায় থেকে বের করে দিয়েছিল। কিন্তু লিং তার কথা শোনে না এবং মিশাকে সাহায্য করার জন্য তার সহকর্মীদেরকে পাঠায়। তারা সেই কারাগারের রক্ষীদের মধ্যে গুজব ছড়িয়ে দেয় যে সানমন কাল্টের লিডার পালিয়ে গেছেন। তখন রক্ষীরা ভয় পেয়ে যায় এবং কাল্টের নেতাকে দেখার জন্য সেই কারাগারের দরজা খুলে দেয়। তারপর লিং সেই সুযোগে তাদের সবার উপর হামলা করে দেয়। মিশা যখন তার বাবার কাছে যায় তখন তার বাবা তাকে বলে, এখানে আমার পেটে একটা বড় রড আছে যা আমাকে আটকে রেখেছে, এটা টেনে খোলো তবেই শিকল খুলবে। মিশাও একই কাজ করে। তারপর কাল্ট নেতা বলে, এখন তুমি একটু দূরে যাও। এই বলে সে তার কণ্ঠে চিৎকার করে, যার ফলে সেখানকার সমস্ত তালা খুলে যায় এবং কাল্ট নেতা কাতরাতে শুরু করে। ইতোমধ্যে সাইকোদের একটা দল লিংয়ের ওপর আক্রমণ করতে আসে, কিন্তু তারপর কাল্ট নেতা দ্রুত সেখানে পৌঁছায়। এটা দেখে সাইকোর দল অনুরোধ করে এবং তার সামনে আত্মসমর্পণ করে। কিন্তু কাল্ট নেতা, যে কিনার আগে লাল হয়ে যাচ্ছিলেন, সাইকোর বন্ধুদেরকে তুলে নিয়ে তাদেরকে নিচে ফেলে দেয় এবং তারপর তাদের তরবারি ছিনিয়ে নিয়ে একটা বল তৈরি করে তাদের উপর ছুঁড়ে মারে। তারা সবাই ঘটনাস্থলেই মারা যায়। সেটা দেখে লিং জিজ্ঞেস করে, তারা তো আত্মসমর্পণ করেছিল এবং আপনার কাছে ক্ষমাও চাইছিল, তাহলে আপনি কেন তাদের এত খারাপ শাস্তি দিলেন? মিশাও বলে, ওই লোকগুলোর তো কোনো ভুল ছিল না, তারা কেবল ইনভিনসিবলিস্টের আদেশ পালন করছিল, তাদের হত্যা করে আপনি ভালো করেননি বাবা। তখন কাল্টের নেতা বলে, আমার শাসনামলে আমি যা করি তাই ভালো হয়, আমি যাই করি না কেন সেটাই এখানকার আইন হয়। এখন লিং মনে মনে ভাবে, তার কথা শুনে মনে হচ্ছে আমার কখনোই তার উপর দয়া বা উপকার করা উচিত হয়নি। এর পরের সিনে কাল্টের নেতা লিংকে বলে, তুমি আমার জীবন বাঁচিয়েছ, আমি তোমার এই অনুগ্রহ কখনোই ভুলব না, তুমি আমার দরবারে যোগ দাও, আমরা একসাথে ইনভিনসিবল ইস্টকে ধ্বংস করব, তারপর আমরা এখানে শাসন করব। তুমি আমার মেয়েকে বিয়ে করবে, কারণ সে তোমাকে অনেক ভালোবাসে। কিন্তু লিং বলে, আপনার মেয়ে মিশার প্রতি আমার কোনো আগ্রহ নেই, আমি শুধু আমার বন্ধুদের সাথে সুখী থাকতে চাই। এই কথা শুনে মিশার বাবা রেগে গিয়ে বলে, তুমি যদি আমার কথা না শোনো তাহলে তুমি অনুতপ্ত হবে। এরপর মিশার বাবার লোকেরা লিংয়ের উপর আক্রমণ করতে আসে, কিন্তু মিশা তাকে ছেড়ে দিতে বলে। তার মেয়ের কথা ভেবে সে লিংকে ছেড়ে দেয়। এরপর মিশা বলে, আমাকে ক্ষমা করো লিং, আমার কারণে তুমি একের পর এক সমস্যার সম্মুখীন হচ্ছ। তখন লিং বলে, এমনটা বলো না, আমরা আগেও ভালো বন্ধু ছিলাম, সব সময় ভালো বন্ধু থাকবো। এই কথা বলে লিং চলে যায়। এরপর সে তার বন্ধুদের কাছে পৌঁছায়, তারাও লিংকে দেখে খুব খুশি হয়। তারপর তারা সবাই একসঙ্গে মদ খায়। সিনা বলে, বাবা এখনো আসেনি, কিন্তু লিং বলে তার ক্ষমতা অনুযায়ী সে যে কোনো সমস্যার মুখোমুখি হতে পারে এবং শীঘ্রই সেখান থেকে ফিরেও আসতে পারে। সে আমাকে আবারও কাল্টে নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিও দিয়েছে,
তারপর আমরা সবাই আগের মতো একসঙ্গে থাকব এবং অনেক মজা করব। রাতে যখন সবাই ঘুমাবে তখন লিং তার বাবার খোঁজের জন্য বেরিয়ে আসে, কিন্তু লিং দেখে তার বাবা তার কাছ থেকে দূরে সরে যায়। লিং তার পিছু পিছু আসে। তারপর তার বাবা একটা বড় ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সেখানে একটা বড় পাত্রের ভেতরে কিছু গ্র্যান্ড মাস্টার এবং অন্যান্য কাল্টের নেতাদের কাটা মাথা আছে, যা দেখে তার বাবা বলে, আমি ইনভিনসিবল ইস্টের আস্থা অর্জন করার জন্য তোমাদের সবাইকে হত্যা করেছি। আমিও ইনভিনসিবল ইস্টের মতো শক্তিশালী হতে চাই। তারপর সে তার সেনাপতির মাথার কাছে যায় এবং তারপর সেনাপতি 1 সেকেন্ডের জন্য তার চোখ খোলে। লিংয়ের বাবা সেনাপতির চোখ হাত দিয়ে বন্ধ করে দেয়। এরপর লিং সেখানে পৌঁছে যায়। তার বাবা জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? যদি কেউ তোমাকে এখানে দেখে ফেলে তাহলে সবাই আমাকে ভুল বুঝবে। তখন লিং বলে ওঠে, কিন্তু বাবা, যাই হোক, আপনি এখানে কি করছেন? তার বাবা বলে, আমি আমার গবেষণার জন্য এগুলো ব্যবহার করছি। যদি আমার গবেষণা সফল হয় তাহলে আমি চিরকাল তরুণ থাকব এবং এটা আমাদের সেনাবাহিনীর জন্যও অনেক উপকারী হবে। যাই হোক, এই সেনাপতি সবার সামনে তোমাকে দোষারোপ করে আমার মাথা খারাপ করে দিয়েছিল। তার লজ্জার প্রতিশোধ নিতে আমি তার মাথা কেটে ফেলেছি। এতে ভুলটা কি? লিং বলে, তুমি এত সহজে এটা কিভাবে করতে পারো? আমি একজন এতিম, কিন্তু ছোটবেলা থেকেই আমি তোমাকে আমার বাবা হিসেবে বিবেচনা করে আসছি। শয়তানের পরিবারের একটা মেয়ের সাথে আমার বন্ধুত্বের কারণে তুমি আমার উপর এত রেগে গিয়েছিলে, কিন্তু তুমি তো এখন নিজেই শয়তানের মতো আচরণ করছো। এটা কি ভুল নয়? এই বলে লিং তার বাবার হাতে তরবারি দেয়। তার বাবা বলে, আমার কি করা উচিত বাবা? আমার বয়স হয়ে যাচ্ছে, আমি আমার কাল্টের নিরাপত্তা নিয়ে চিন্তিত, তাই আমাকে এই সব কিছু করতে হয়েছে। এই বলে সে লিংয়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। এখন লিং ছিল অনেক দয়ালু, তাই সে তার বাবাকে তুলে নেয়, কিন্তু তারপর তার বাবা লিংয়ের পেটে একটা ছুরি ঢুকিয়ে দেয় এবং তাকে ছুঁড়ে ফেলে দিয়ে বলে, তোর মতো এতিমকে উত্তর দেওয়ার দরকার আমার নেই, বুঝতে পেরেছিস? এরই মাঝে লিহুয়া সেখানে চলে আসে এবং তার বাবার মাথাটা ধর থেকে আলাদা করে দেয়, কিন্তু সে তার মাথাটা হাতে ধরে রাখে আর তাকে বলে, আমাকে আরও একটা সুযোগ দাও, কিন্তু সে কোনো সুযোগ দেয় না। পরবর্তী দৃশ্যে লিহুয়া লিংয়ের ক্ষতস্থানে মলম লাগাচ্ছে। লিংয়ের জ্ঞান ফিরলে লিহুয়া তাকে বলে, তুমি যতক্ষণ ইচ্ছে এখানে থাকতে পারো এবং যখন যেতে চাও এখান থেকে যেতে পারো, তুমি স্বাধীন। তখন লিং বলে, আমার কথা মানো, আমরা দুজনেই এখান থেকে চলে যাই। এবং আরও বলে, তুমি কি পুকুরের সে ছোট্ট মাছটার মতো সারা জীবন এখানে পড়ে থাকতে চাও? জীবন কি হয় তা তুমি এখনো দেখোনি। আমার সাথে এসো, আমরা দুজনেই স্বাধীনভাবে এবং শান্তিতে বাস করব। কিন্তু লিহুয়া বলে, আমার জন্ম এমনভাবে হয়েছে যে আমি চাইলেও এখান থেকে বেরোতে পারবো না, কিন্তু তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আমার চিরকাল মনে থাকবে। এই কথা বলে সে লিংকে জড়িয়ে ধরে চুমু খায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই লিং ঘুমাচ্ছে এবং লিহুয়া উঠে রেডি হচ্ছে। সে আয়নায় দেখতে পায় তার ত্বক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছুক্ষণ পর লিং জেগে ওঠে, কিন্তু লিহুয়াকে সেখানে দেখতে পায় না। সে খুব বিরক্ত হয় এবং তাকে খুঁজতে বেরিয়ে আসে। এখন এইসব দেখে লিহুয়া মনে মনে খুব খুশি হয়। পরের দৃশ্যে একটা জায়গায় বিশাল ভিড় জমে, কারণ সেখানে কিছু আচার অনুষ্ঠান হচ্ছে। সর্বোপরি লিংও সেখানে যায়, কারণ ইনভিনসিবল ইস্টটা কে সে সেটা দেখে ছাড়বে। এরপর লিহুয়া মুখে মুখোশ পরে দাঁড়িয়ে চিৎকার করে বলে, আমি ইনভিনসিবল ইস্ট, এই পৃথিবীতে কেউ আমাকে হারাতে পারবে না। মুখোশ পরা থাকলেও লিং তাকে দেখার সাথে সাথেই সন্দেহ করে যে এটা তো সেই লিটল ফিশ। রাতে যখন লিহুয়া রাতের খাবার খাচ্ছে তখন তার চাকর হোলিকে সেখানে নিয়ে আসে। হোলি বলে, আচ্ছা, তুমি ইনভিনসিবল ইস্ট, তুমি কি এতই কাপুরুষ যে তোমার মুখ লুকিয়ে রাখো? তখন লিহুয়া তার মুখ থেকে মাস্কটা সরিয়ে ফেলে, যা দেখে হোলি তার চেহারা নিয়ে মজা করে। তখন লিহুয়া তার ওপরে মাকড়সার জাল ফেলে, যা তার ঘাড়ে লেগে যায় এবং এর মধ্য দিয়ে লিহুয়া হোলির রক্ত বের করে এনে খাবারের সঙ্গে মিশিয়ে খায় এবং এতে করে তার ত্বকের ক্ষতি সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। বাইরে থেকে এই সমস্ত জিনিস দেখে লিং অবাক হয়ে যায়। লিহুয়া বেরিয়ে আসার সাথে সাথেই লিং তার তরবারি বের করে বলে, তুমি কি ইনভিনসিবল ইস্ট? তুমি আমাকে ধোঁকা দিয়েছ? এবার লিহুয়া বলে, এত কিছু দেখার পরেও কি তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে যেতে চাও? আমি আর কি বা করতে পারি? আমি তো তোমাকে বলেছিলাম আমি এভাবেই জন্মেছি। আমি একজন বিষাক্ত ডেমন, তাই আমার কাছে কেউ আসতে চায় না। কিন্তু তুমি এমন নও। তুমি আমাকে একটা নাম দিয়েছ, আমাকে একটা পরিচয় দিয়েছ। তুমি খুব ভালো মানুষ, কিন্তু আমি তোমার সঙ্গে যেতে পারবো না। লিং রেগে বলে, আমি ভবিষ্যতে আর কখনো তোমাকে দেখতে আসবো না। এটা বলে লিং তার বন্ধুদের সাথে দেখা করতে যায়, কিন্তু তার সহকর্মীরা সেখানে মৃত অবস্থায় পড়ে আছে। শিনা বেঁচে আছে।
লিং তার কাছে যায় কিন্তু সে দেখতে পায় না। লিংয়ের কণ্ঠস্বর চিনতে পেরে সে ধমক দিয়ে বলে, আমাকে স্পর্শ করো না, তোমার কারণে আমাদের সহকর্মীরা মারা গেছে। এই সব ওই ইনভিনসিবল ইস্টের দ্বারা হয়েছে। বাবা ঠিকই বলেছিল, ডেভিলস কার্টের মেয়েটার সাথে তোমার বন্ধুত্ব করা উচিত ছিল না। লিং তাকে অসহায়ভাবে জড়িয়ে ধরে এবং অনেক কাঁদে। পরবর্তী দৃশ্যে লিং শিনার সাথে নিশার বাবার সঙ্গে দেখা করতে যায় এবং বলে, আমরা দুজনে মিলে ইনভিনসিবল ইস্টকে ধ্বংস করব। তারপর তারা ইনভিনসিবল ইস্ট অর্থাৎ লিহুয়ার সঙ্গে দেখা করতে যায় এবং তার রক্ষীদেরকে হত্যা করে। লিহুয়া বলে, এই লোকেদের সাথে তুমিও আমাকে ধ্বংস করতে রাজি হয়েছ? লিং তখন তাকে আক্রমণ করে এবং বলে, তুমি আমার বন্ধুদেরকে কেন হত্যা করলে? সবাইকে হত্যা করে তুমি কি অর্জন করতে চাও বলো। তখন লিহুয়া লিংকে লাল পোশাক উড়িয়ে আক্রমণ করে, কিন্তু লিং রক্ষা পেয়ে যায়। কাল্টের লিডারও তার সঙ্গে লড়াই করার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু লিহুয়া বারবার তার মাকড়সার জাল দিয়ে তাকে আক্রমণ করার চেষ্টা করে। তারপর মিশা সেখানে এসে ওই জালে আটকা পড়ে, কিন্তু লিং যখন মাঝখানে আসে তখন লিহুয়া তার জাল বন্ধ করে দেয় যাতে লিং আঘাত না পায়। এরপর যখন লিং তার উপর আক্রমণ করতে যায় তখন সে বলে, তুমি আমার এত কাছে থাকা সত্ত্বেও কিভাবে আমার জীবন নিতে পারো? আমি তোমার সঙ্গীদেরকে কিছু করিনি। সে লিংকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। লিং কিছুক্ষণ চিন্তা করে, তারপর তার বুকের সেই জায়গায় তরবারি ঢুকিয়ে দেয় যেখানে হার্ট থাকে। তলোয়ারটার সামনে দিয়ে প্রবেশ করে পেছন দিয়ে বেরিয়ে আসে। এরপর লিং জিজ্ঞেস করে, তোমার বুকে কি হার্ট নেই? তোমার হৃদয় স্পন্দন শোনা যাচ্ছে না কেন? তোমার হৃদয় কোথায়? লিহুয়া বলে, তোমার তরবারি দিয়ে পরীক্ষা করে দেখতে পারো না আমার হৃদয় কোথায় আছে? তারপর সেই লিডার তার শক্তি দিয়ে তাদের দুজনকেই টেনে বের করতে শুরু করে। মিশা লিংকে বাঁচানোর চেষ্টা করে এবং লিহুয়া কাল্ট লিডারের ওপর আক্রমণ করার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু তার শক্তি কমে যায় এবং সে রক্তবমি করতে করতে নিচে পড়ে যায়। তখন লিং তাকে পড়ার হাত থেকে বাঁচিয়ে বলে, সত্যি করে বলো, তোমার হৃদয় কোথায়? এই কথা শুনে লিহুয়া লিংয়ের বুকে হাত রেখে বলে, তুমি কি আমার হৃদয় স্পন্দন শুনতে পাচ্ছ না? আমার হার্ট তোমার বুকে। তার কথা শুনে লিং অবাক হয়ে যায়, আর এখান থেকেই আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। যখন তার বাবা লিংকে আঘাত করেছিল তখন লিহুয়াই লিংকে বাঁচিয়েছিল, কিন্তু অনেক চেষ্টা করার পরেও লিংয়ের জ্ঞান ফেরেনি। সেই কারণে লিহুয়া সেই ট্যাবলেটের মধ্য দিয়ে তার হৃৎপিণ্ড বের করে লিংকে দিয়েছিল, আর এই কারণেই সে দুর্বল হয়ে পড়েছে। সেটা শুনে লিং ভীষণ কষ্ট পায় এবং এর কারণে লিহুয়া লিংকে ধাক্কা দিয়ে নিজেই পাহাড় থেকে পড়ে যায়। অবশেষে কাল্ট লিডার সেই লোকদেরকে জড়ো করে যারা ইনভিনসিবল ইস্টের মতো দেখতে, এবং লিংকে বলে, তুমি আমার সহকারী হয়ে যাও এবং এই সব কিছু তোমার নিয়ন্ত্রণে রাখো। তখন লিং বলে, আমি এই সব বিষয়ে আগ্রহী নই। এতে কাল্ট লিডার জোরে হেসে ওঠে। সেই হাসি শুনে শিনা বলে, এটা ইনভিনসিবল ইস্টের কণ্ঠস্বর। তারাই আমাদের ওপর আক্রমণ করে, আমাদের সহযোদ্ধারা নিহত হয়। এই কথা শুনে লিং রেগে গিয়ে তার তরবারি বের করে, কিন্তু শিনা তাকে থামায় এবং এইখানে প্রকাশ পায় যে এই কাল্ট নেতা নিজেই লিংয়ের সঙ্গীদেরকে হত্যা করেছে, কিন্তু দোষটা চাপিয়ে দিয়েছে ইনভিনসিবল ইস্টের উপর, যাতে লিং কাল্ট নেতার সঙ্গে যোগ দেয়। তখন লিং মিশাকে বলে, তোমার বাবা অনেক খারাপ কাজ করেছে, কিন্তু একজন ভালো মানুষের মতো আচরণ করেছেন। যারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে তাদেরকে হত্যা করা আমার জন্য কোনো খারাপ কাজ নয়, কিন্তু যদি আমি তা করি তাহলে তারা আমার কাছ থেকে প্রতিশোধ নেবে এবং এই ধারা কখনোই শেষ হবে না। তাই আমরা তাদের সঙ্গে কিছুই করব না এবং একটা নতুন ভিন্ন কাল্টে শুরু করব। অন্যদিকে মিশার বাবা ইনভিনসিবল ইস্ট অর্থাৎ লিহুয়ার লোকেদেরকে হত্যা করে। লিং তার বোনকে নিয়ে সেখান থেকে চলে যায়। মিশাও আর তার বাবার সঙ্গে থাকতে চায় না, তাই সেও লিংয়ের সন্ধানে বেরিয়ে যায় এবং এরই সাথে এই গল্পটা এখানেই শেষ হয়। তো গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং এমন আরও গল্প দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের ভিডিওটা ক্লিক করে দেখতে পারেন।